তাহলে আমরা কোষে দেখি 1.1 এর রিমেনিং যে দুটো অঙ্ক আছে ওটা দুটো করে দিই। তাহলে কোষে দেখি 1.1 এর যে আমাদের আগের দিনের ক্লাসের দুটো অঙ্ক আমরা কাজ দিয়েছিলাম, সেই কাজ দুটো অঙ্ক করে দিই। দেওয়ার পরে আমরা পরে 1.2 তে যাবো আজকে। তাহলে 4-এর আমরা 2 অঙ্কটা করব। 4-এর 2 এর অঙ্কটা কি বলছে দেখে নি। বলছে x/4 - x, তাহলে দেখে নাও x/4 - x এটা আছে ইকুয়ালস টু 1/3x 1/3x। এইটা ব্র্যাকেটে বলছে x নট ইকুয়ালস টু 0, x নট ইকুয়ালস টু 4। তাই আমরা বলেছিলাম ওটা নিয়ে কোনো আমাদের ভাবনা চিন্তার অতটা করার কোনো দরকার নেই, ওটা নিচের জন্য দিয়েছে। দেখো x এর মান যদি 4 হয়, 4 - 4 মানে কত? 0। তাহলে নিচে 0 এলে ইনফিনিটি হয়ে যায়, তাই এই সমীকরণটার আর মানে সমীকরণটা সে লেখা যাবে না। তা সেই জন্য 4 হবে না, আর x এর মান দেখো 0 বসালে এটা 0 হয়ে যাবে তখন। তাই 0 আর 4 এই দুটো মান হবে না x এর, এই জন্য এখানে ব্র্যাকেটে বলা আছে। তাই ব্র্যাকেট নিয়ে এতটা টেনশন হওয়ার কিছু নেই, ঠিক আছে। এবার দেখো তারপরে কি বলছে, এতকে ax² + bx + c ইকুয়ালস টু 0, এ যেখানে নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে লিখতে হবে। তাহলে আমরা আগে কি করব, এই সমীকরণটাকে ax² + bx + c ইকুয়ালস টু 0 এই আকারে লিখি আগে আমরা। বোঝা গেল কি বলেছি? তাহলে চলো আমরা এটাকে লিখবো কি করে না, প্রথম দেখো এখানে কিছুই কাজ নেই, সমান চিহ্ন আছে, উপর নিচে রাশিমালা আছে। তাহলে আমরা এরকম থাকলে কি করি, কণাকণি গুণ, তাই তো নাকি? শুধু গুণ নয়, কণাকণি গুণ। তাহলে চলো আমরা গুণ করি। এখানে দেখো 1 এর সঙ্গে এটা গুণ করলে কত? 4 - x, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত? 3x²। তাহলে x² পার্টটাকে আমরা আগে লিখবো, যেহেতু এখানে x² পার্টটা আছে এখানে নেই, তাহলে যেটা আছে সেটাতে আমরা আগে গুণ করে নেব। বোঝা গেল? আচ্ছা, তাহলে গুণ করে ফেলি। 3x আর x গুণ করলে কত হয়? 3x² হলো। আর 1 এর সঙ্গে এটা গুণ করলে যা ছিল তাই থাকবে, তার মানে 4 - x। দেখে নাও, ক্লিয়ার? চলো তাহলে এখান থেকে এবার এক পাশে করে নেব। তাহলে 3x², দেখে নাও -x এপারে এলে কি হবে? +x, 4 এপারে এলে -4 ইকুয়ালস টু 0। দেখো এর মতো ওর মতো সাজানো হয়েছে, অঙ্ক সাজানো হয়ে গেছে। দেখে নাও ax² + bx, b মানে কিছু নেই, মানে কি আছে? 1, আর c এর ভ্যালু জায়গায় -4 বসে আছে। তাহলে অঙ্ক কমপ্লিট, সাজানো হয়ে গেল। এবারে আমাকে বলেছিল কি সহগ? x এর সহগ। তাহলে অতএব x এর সহগ। তাহলে x এর সহগ মানে কোনটা ছিল? আমরা আগের দিন ক্লাসে বলেছিলাম কিন্তু x এর সহগ মানে কোনটা? তাহলে x এর সঙ্গে যেটা গুণ অবস্থায় আছে। তাহলে দেখো x এর আগে কিছু নেই মানে কি আছে? 1, তার আগে কি আছে? সাইন প্লাস, তাহলে প্লাস তো আমরা লিখি না, তাহলে কত লিখবো? হ্যাঁ, -1 কেন? শুধু 1, এখানে তো প্লাস আছে। তাহলে +1 লিখতে গিয়ে যেহেতু প্লাস আমরা লিখি না সাইনে, শুধু প্লাসটা, তার জন্য আমরা প্লাসটাকে লিখবো না, শুধু 1। যদি মাইনাস হয় লিখতে হয়, এই এটুকুটাই। বোঝা গেল কি বলেছি? তাহলে b এর জায়গায় এখানে কি বসে আছে? 1। তাহলে আমাদের সহগটা কত হয়ে গেল? x এর সহগ 1। এই হয়ে গেল অঙ্ক, এইটুকুটাই অঙ্ক ছিল। তাহলে চলো 4-এর 3-এ কি বলছে এবার দেখে নি। 4-এর 3 দেখে নাও, 4-এর 3 দেখে নাও। তাহলে 4-এর 3-এ কি বলছে দেখো, 3x² + 7x + 23 লিখে ফেলি আগে। 3x² + 7x প্লাস কত বলেছিল? 23। আচ্ছা, ইকুয়ালস টু কত আছে বলো? ইকুয়ালস টু x + 4 ইন্টু x + 3, তার সঙ্গে কত আছে? +2। এটাকেও একইভাবে আমাকে প্রকাশ করতে হবে কি আকারে? ax² + bx + c এই আকারে ইকুয়ালস টু 0। এই আকারে আমাদের কি প্রকাশ করতে হবে। এটাতে আর কিছু বলেনি, শুধু ওই আকারে লিখতে হবে, আর কিছু কাজ নেই আমাদের। বোঝা গেল? তাহলে আমরা কাজ কি করব দেখো, ভালো করে দেখো। আমাদের লেফট হ্যান্ড সাইডে এখন কোনো কাজ নেই, রাইট হ্যান্ড সাইডে যেটা গুণ আকারে আছে এই গুণটাকে করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটাই, হলো। কারণ আমাদের সব পার্ট দেখো x² x এই পার্টে থাকতে হবে, তাহলে এই যে গুণ অবস্থায় আছে এটা তো থাকলে হবে না আমাদের। বোঝা গেল? তাই আমাদের কাজ কি, লেফট হ্যান্ড সাইডে বাম পাশে যেটা ছিল সেটা রেখে দেবো, 3x² + 7x + 23 হলো, যা ছিল থেকে গেল। ওপারেরটা আমরা কি করব? গুণ করব। তাহলে প্রথম x দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে, তাই তো নাকি? এখানে দেখো দুটো প্লাসে আছে, তো বইতে একবার চেক করে নাও কিন্তু। তাহলে x দিয়ে পুরোটাকে গুণ করো, x আর x গুণ করলে কত? x আর +3 গুণ করলে হয়ে গেল x এর গুণ। এবারে আমরা +4 দিয়ে গুণ করব, +4 আর x গুণ করলে কত হবে?
4 আর 3 যোগ গুণ করলে কত হবে, আর প্লাস 2 ছিল, বসে গেল। দেখো অসুবিধা আছে কারুর? নেই তো? তাহলে আর অঙ্ক কি হলো, এবারে তো যোগ বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে 3x², এপার থেকে একটা x², আচ্ছা এপারে যা ছিল আগে লিখে ফেলি, 7x প্লাস 23 যা ছিল থাকলো। এবারে ওপারের গুলো সব এপারে নিয়ে চলে আসবো। দেখো এখানে কি ছিল, ইকুয়ালস টু 0 না, তাহলে ইকুয়ালস টু 0টা ওপার করতে হবে, তাই ওপারে যত জিনিস আছে সব এপারে আনবো। তাহলে দেখো x² এক জায়গায় ছিল, তাহলে এপারে এলে -x², হলো। এবারে দেখো 3x আর 4x যোগ করলে কত হবে, দুটো যোগ তো 7x, এপারে এলে কি হবে তাহলে, তাহলে -7x। তাহলে এখানে দেখো 12 আর 2 যোগ করলে কত হবে, এপারে এলে কত হবে, তাহলে -14 ইকুয়ালস টু 0। দেখো ডান পারে আর কিছু নেই, সব এপারে নিয়ে চলে এসছে, হলো। তাহলে এবারে যোগ বিয়োগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 2x² থেকে একটা x² বাদ, না 2 নয় 3, 3x² থেকে একটা x² বাদ দিলে কত হবে, 2x², তাহলে 2x² লিখলাম। আচ্ছা 7x, দেখো এখানে 7x পুরো কেটে যাবে, প্লাস মাইনাস পুরো কেটে গেল, হলো। আচ্ছা এবারে 23 থেকে 14 বাদ দিয়ে দাও, +9, এই দেখো 23 থেকে 14 বিয়োগ হচ্ছে তো, তাহলে +9 ইকুয়ালস টু 0। এই হয়ে গেল অঙ্ক আমাদের। কিন্তু এখানে আমরা শেষ করব না অঙ্কটা, কারণ আমাকে দেখো এর মতো বানাতে বলেছিল, হলো। এর এক্স তো কেটে গেছে, নেই তো, তাহলে এখানে দেখো এর মতো বানাতে বলেছিল যে x² তারপর একটা এক্স পার্ট আমাকে রাখতে হবে, কিন্তু অঙ্কে দেখছি এক্স পার্ট নেই, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা করব কি, জোর করে এনে নেব, যেহেতু ওর মতো বানাতে বলেছে, তাই না? তাহলে যেমন হয় কি দেখবে, তোমাকে একটা ধরো কোণে, ওটা কি কি বলে, কোণে কোণে সাজাতে বলেছে, হয়েছে, কোণে বলেছে একটা ছবি দিয়েছে, এই রকম ভাবেই আমাকে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে তোমার দেখা যাবে যে কোণেটা ছিল, মানে ছবিতে যেটা আছে তার এইখানে একটা তিল আছে, তোমাকে ওইভাবে সাজাতে বলেছে। তাহলে এই কোণের দেখা যাচ্ছে তুমি যাকে সাজাতে গিয়েছো তার তিল নেই, তাহলে তোমাকে কি করতে হবে, তিল একটা বানিয়ে দিতে হবে, দিলেই তো হয়ে গেল। তুমি যদি বলো না না ওর তো তিল ছিল তোমার তো নেই, তাহলে ওর মতো কি করে সাজাবো, সাজানো যাবে না, তাহলে সেটুকুটা হবে না। তোমাকে যেমন বলেছে তবে তো তুমি আর্টিস্ট, বেস্ট আর্টিস্ট হবে, ওর মতোই করে তোমাকে করে দিতে হবে, যা থাকবে না সেটা বানিয়ে দিতে হবে, তাই তো নাকি? তাহলে চলো, তাহলে আমরা এক্স পার্টকে এখানে কি করব, এনে দেবো, যেহেতু চেয়েছে আমাকে আন। তাহলে করব কি, 2x² যেমন ছিল থাকলো, এক্স পার্ট ছিল না তো, তাহলে কি করব, 0 × x, এ তো ভালো লোক একটা আছে, তাই না? তাহলে দেখো 0-র সঙ্গে x গুণ করলে কত হয়, 0, তাহলে নেই মানে ওখানে দিয়ে দেবো 0, আর +9 যেমন ছিল রেখে দেবো, ইকুয়ালস টু 0। দেখো এবারে ওর মতো হয়েছে, হয়ে গেল, অঙ্ক শেষ। দেখো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার? হুম, হয়েছে, একটু তাড়াতাড়ি বাবা, 1.2 শুরু করব। হয়েছে হয়েছে বাবা।
হয়েছে? চলো তাহলে এবারে আমরা যেটা কোষে দেখি 1.2 শুরু করব, কারণ আমরা বলেছিলাম আগের দিন যে কোষে দেখি 1.1 এর যে 5-এর দাগ এবং 6-এর দাগ আছে এটা করব না এখন। আমরা যদি সেরকম হয় 1.3 যখন করব, 1.3 তে আমাদের অঙ্ক আছে সমীকরণ গঠন ও সমাধান, তখন আমরা এখানে এসে ব্যাক করে করব। বোঝা গেল কি বলেছি? কারণ এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে দেখতে পাবে হেডিং এ লেখা আছে সমীকরণ গঠন করতে বলেছে, শুধু সমীকরণ গঠন করে আর কিছু করা যাবে না। কিন্তু আমরা সেটা চাইছি না, পরীক্ষায় এরকম অঙ্ক পড়ে না। পরীক্ষায় অঙ্ক যেটা পড়ে সেটা হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। তাই আমরা সেই অঙ্ক পাবো 1.3 তে। 1.3 তে যখন আমরা করব তখন আমরা এই অঙ্কগুলোকে করতে পারি। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি? তাই আমরা 1.2 এর 1.1 এর 5-এর দাগ এবং 6-এর দাগের অঙ্কগুলো এখন আমরা করছি না। বোঝা গেল? তাহলে আমরা এখন শুরু করব আজকে যেটা, সেটা হচ্ছে 1.2। 1.2 তে যেটা আমাদের থিওরি পার্ট হিসেবে জানতে হবে সেটা হচ্ছে সমীকরণের বীজ। সমীকরণের বীজ হলো যাকে ইংলিশ ফর্মে লিখলে রুটস। বীজ ইংরাজি কি? রুট অফ ইকুয়েশন। হলো? চলো দেখে নাও একটুখানি। প্রথমে আসি, এখানে সমীকরণের বীজ কি আমরা এই বিষয়টা নিয়ে ভালো করে জানতে হবে, তবে আমরা এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবো। ভালো করে মন দিয়ে শুনবে, খুব একটা বড় জিনিস নয়, এখানে থিওরি পার্ট খুবই ছোট, শুধু এই সম্বন্ধে জানলেই আমরা অঙ্কতে যেতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে জেনে নেব সমীকরণের বীজ কি। তার আগে জানতে গেলে আমরা সাধারণত বীজ মানে কি আমরা জানি আগে। বীজ কথার অর্থ কি বলো দেখি, কেউ বলতে পারবে বীজ এই কথাটার অর্থ কি? কোথায় শুনেছো এই বীজ ওয়ার্ডটা? কোথাও শুনেছো না এই প্রথম শুনছো? বলো, কেউ তো বলো। বীজ ওয়ার্ডটা কোথাও শুনেছো না এই প্রথম শুনছো? বীজ মানে মূল? হ্যাঁ, না না, এরকম কোনো ওয়ার্ড আমি তো আমার জানা নেই। বীজ মানে দানা, অর্থাৎ যেখান থেকে নতুন চারা গাছের সৃষ্টি হয় তাকেই আমরা বীজ বলি। সব দানাকে বীজ বলি না, কিন্তু দেখবে বলে বীজ ধান। বীজ ধান বলে জানো, অর্থাৎ যেখান থেকে সুন্দর চারা গাছ বেরোয়, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা সেটাই তো, যেখান থেকে গণিত সৃষ্টি হয় তাকেই তো বীজগণিত। প্রত্যেকটা গণিতের মূল সৃষ্টি তো বীজগণিত থেকেই, তাই নাম তো ওটাই ওর। বোঝা গেল? ক্লিয়ার? তা যাই হোক, আমরা যেটা জানবো এই সমীকরণের বীজ কথার অর্থ জানতে গিয়ে ওটার একটা কাজ আছে, তাই আমি তোমাদেরকে বলছি বারবার, যেটা হচ্ছে গিয়ে বীজ কথার অর্থ হলো যেখান থেকে চারা গাছের সৃষ্টি হয়, নতুন চারা গাছ সৃষ্টি হয়। এখানে বীজ মানে কি, তার মানে কি স্যার সমীকরণ সৃষ্টি হবে এরকম জিনিসকে খুঁজছি না। সেটা হলো যে সমীকরণটা দেয়া থাকবে তাতে একটা চলরাশি আছে, বলছি চলরাশির যে মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে। ভালো করে বুঝবে, সিদ্ধ, দন্তস্বই দয় ধ, নট সিদ্ধ। সিদ্ধ মানে ডিম সিদ্ধতে চলে যাবে, তখন বলবে স্যার এরকম মানে কি জল গরম করে ওখানে ফেলে দিতে হবে? তাহলে নয় কিন্তু। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি? সিদ্ধ হওয়া, সিদ্ধকে যাকে ইংলিশে বলছি স্যাটিসফাই করা। বোঝা গেল? অর্থাৎ যে সমীকরণটা আছে সেই সমীকরণে যে চলরাশি আছে সেই চলরাশির যে মান বা মানগুলির জন্য ওই সমীকরণটি সিদ্ধ হবে বা স্যাটিসফাই হবে, চলরাশির সেই মান বা মানগুলিকে ওই সমীকরণের বীজ বলে। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার করতে পেরেছি? তাহলে চলো আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা কি লিখবো, যে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা লিখছি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ধরো এই একটা আমাদের দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে আমরা লিখবো কি, সমীকরণের চলরাশির যে মান বা মানগুলির জন্য বা জন্যে সমীকরণটি সিদ্ধ হলো, যাকে ইংরেজিতে কি বলছে স্যাটিসফাই। লিখে দিলাম যদি বুঝতে অসুবিধা হয়। স্যাটিসফাই করে সেই মান বা মানগুলিকে সমীকরণের, আচ্ছা ওই সমীকরণ লিখে দিই, ওই সমীকরণের
বীজ বলে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো ভালো করে একটুখানি বুঝে নাও তাহলে। অর্থাৎ এই যে চলরাশি আছে এক্স, এই এক্স এর মান পাবো আমরা একটা, সেটা 2 হতে পারে, 4 হতে পারে, এ হতে পারে, বি, কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, তো মান তো থাকবে। সেই মানগুলো যদি হয় তবে আমরা, মান থাকবেই এমন কোনো কথা নেই, নাও থাকতে পারে, তাহলে সেই মানগুলি দ্বারা এই সমীকরণটা যদি সিদ্ধ হয়ে যায়, বোঝা গেল? দেখবো কিভাবে সিদ্ধ করছে। তাহলে যদি সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ করা মানে যদিও বলে দিই তোমাদেরকে, অর্থাৎ এক্স এর এমন একটা মান এপারে বসাবো, ডান পার আমাকে কি বলছে, 0, তো তাহলে এই পারটাও 0 হয়ে যাবে, তবে তো দুটো মান সমান হবে, বাম পাশ ডান পাশ তো সমান হবে তবেই। তবে এরকম ঘটনা ঘটলে এক্স এর সেই মানগুলোকে আমরা এই সমীকরণের কি বলবো, বীজ বলবো। আর যদি এরকম না ঘটে তখন বলবো বীজ নয়। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবারে আমরা দেখে নিই এখানে অঙ্ক কি ধরনের পাবো সেটা বলে দিই। অর্থাৎ 2 ধরনের অঙ্ক এখান থেকে পাওয়া যায়। এক হলো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, সমীকরণের বীজ নির্ণয় করতে বলবে। আর আরেকটা টাইপ বলে সমীকরণ দেওয়া থাকবে, বলা থাকবে দুটো মান, 4টে মান দেওয়া থাকবে, তোমাকে বলা থাকবে ওগুলো বীজ হচ্ছে কিনা পরীক্ষা করতে। ভালো করে দেখো, আমরা কি বলছি, এখানে 2 ধরনের অঙ্ক আমরা এখান থেকে পাবো। কি কি বললাম? এক, এরকম ইকুয়েশন দেয়া থাকবে, সমীকরণ দেয়া থাকবে, তোমাকে এর বীজ বের করতে হবে। বুঝা গেল? আর একটা কি টাইপ বললাম, আর একটা টাইপ থাকবে যেটা, সেটা হলো তোমাকে সমীকরণ দেয়া থাকবে আর তোমাকে কি থাকবে, বীজ মানে বীজ হিসেবে তোমাকে কিছু মান দেওয়া থাকবে, তোমাকে বলবে ওই যে মানগুলো, ওগুলো ওই সমীকরণ বীজ হচ্ছে কিনা পরীক্ষা করতে। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? যে যা বলেছি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? যেমন আমরা অঙ্ক হিসেবে দেখতে পাবো 1.2 এর, দেখো একের দাগে যে অঙ্কগুলো আছে, দেখো আমরা শুরু করবো এক্ষুনি, এখানে আর কিছু থিওরি পার্ট নেই। একের দাগে যে অঙ্কগুলো আছে, দেখো একের দাগে অঙ্কগুলো, দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দিয়ে দুটো মান, 3টে মান দেওয়া আছে, তোমাকে বলছে ওগুলো বীজ কিনা পরীক্ষা করতে, তাই না? আর 4এর দাগে অঙ্কে চলে যাও, 4এর দাগে দেখো তোমাকে সমাধান করতে বলেছে, অর্থাৎ বীজ নির্ণয় করতে হবে, তোমাকে ইকুয়েশন দেওয়া আছে, সমাধান করতে হবে, অর্থাৎ বীজ বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আজকের আমরা যাব 1 আর 4ই করিয়ে দেবো, মাঝখানে 2, 3 এখন বাকি থাকবে, ওটা পরের দিন করাবো, কারণ বাড়ির কাজ দিতে হবে কিছুটা, বাড়িতে তোমাদের অঙ্ক করতে হবে। অঙ্ক করছো না তোমরা, ঠিক আছে? লাঠি ধরতে হবে মনে হচ্ছে, যা অবস্থা দেখতে পাচ্ছি, পড়াশোনা করছো না তোমরা। আচ্ছা চলো, আচ্ছা চলো কোষে দেখি 1.2 তে চলে যাচ্ছে, তাহলে কোষে দেখি কত, 1.2, এই কোষে দেখি 1.2 একের দাগ, আমরা আজকে স্টার্ট করব একের দাগ, দেখে নাও। তাহলে একের দাগে কি বলা আছে দেখো, আমাকে বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তার মানে কি বলছে, সমীকরণ দেওয়া আছে আর আমাকে একটা কিছু মান দেওয়া আছে, দুটো করেই দেওয়া আছে মানে প্রত্যেকটাই, নাকি? হ্যাঁ, প্রত্যেকটাই দুটো করেই দেওয়া আছে, তোমাকে বলতে বলছে ওগুলো বীজ হচ্ছে না হচ্ছে না। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে বীজ হতে গেলে আমরা কি বলেছিলাম, ওটা ওই সমীকরণকে সিদ্ধ করছে কিনা দেখবো, যদি হয় তাহলে বীজ বলবো। তাহলে চলো আমরা ফার্স্ট একের দাগের অঙ্কটাই দেখাবো, তারপরে তোমরা যেটা বলবে একটা দেখিয়ে দেবো। বোঝা গেল? তাহলে একের দাগে কি অঙ্ক বলছে, তুলে ফেলি আগে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাকে চেক করতে বলছে কি দিয়ে, একটা হচ্ছে 1 আর একটা -1, এই দুটো ওর বীজ হচ্ছে কিনা দেখবো। বোঝা গেল? তাহলে আমরা বীজ হতে গেলে আমরা কি বলেছিলাম, ফার্স্ট আমরা এই মানটা এক্স এর জায়গায় বসিয়ে দেখবো সিদ্ধ হচ্ছে কিনা, অর্থাৎ দুপার সমান হচ্ছে কিনা। বোঝা গেল? তাহলে আমরা কি লিখবো, এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, এক্স এর জায়গায় কত বসাবো, 1। তাহলে চলো বসিয়ে দিই, কি আসছে দেখি, দুপারে সমান আসছে কিনা, যদি সমান আসে তাহলে বলবো বীজ, আর যদি না আসে তাহলে বীজ নয়। তাহলে চলো এর জায়গায় 1 বসালে কত, 1 স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় 1 প্লাস 1 ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 3, তাই তো, ইকুয়ালস টু 0 হচ্ছে, এখানে লিখে দেবো যা সত্য নয়। 3 কখনো 0 এর সঙ্গে সমান হয়, হবে না। তাহলে এটা কি স্যাটিসফাই করলো? দেখো এক পাশে 3 এক পাশে 0, তো যা ঘটনাটা সত্য বলে আমরা গণ্য করছি না, তো মিথ্যা তো এটা। তাহলে এটা কি স্যাটিসফাই হলো, হলো না, তাহলে 1 বীজ নয়। তাহলে আমরা লিখবো অতএব 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়, প্রদত্ত সমীকরণের, প্রদত্ত হয়ে গেছে তয় তো হবে,
প্রদত্ত সমীকরণের কি নয়, বীজ নয়। এটা গেল একটা অ্যান্সার হলো। আর একটা চেক করব, তাহলে আর একটা কি লিখবো, x ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। হলো। তাহলে দেখো আবার এইটার উপরেই কিন্তু আমরা -1 বসাবো, তাই তো? তাহলে দেখো এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় -1 তার স্কোয়ার, এক্স স্কোয়ার। আচ্ছা, প্লাস অফ এক্স এর জায়গায় কত লিখবো, -1, আর +1 আগে থেকে ছিল ইকুয়ালস টু 0। দেখো ঠিক লিখেছি কিনা, কারোর কোনো ডাউট আছে, সমস্যা আছে কোনো? নেই। তাহলে চলো একে ক্যালকুলেশন করে ফেলি। -1 স্কোয়ার মানে কত, 1। আচ্ছা, এখানে দেখো প্লাস মাইনাসে -1 আর +1 আগে থেকে ছিল ইকুয়ালস টু 0। দেখো একটা 1 কেটে যাবে, প্লাস মাইনাস, তাহলে আমার এলো কত, 1 ইকুয়ালস টু 0। তাহলে যা সত্য নয়, সত্য 1 0 সঙ্গে সমান, তাহলে এটাও সত্য নয়। তাহলে এটা কি সত্য হলো, নয়, তাহলে এটাও বীজ নয়। তাহলে আমরা লিখবো অতএব -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়, প্রদত্ত সমীকরণের কি বীজ নয়। এই হয়ে গেল, অঙ্ক শেষ। দেখো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা একের দাগে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটাই এইভাবে একই প্রসেসে করতে হবে। এবার তোমরা দেখে নাও, দেখে আমাকে একটা বলো, 4টে অঙ্ক আছে, তার মধ্যে আমি 2টো করিয়ে দেবো, একটা করিয়ে দিলাম আর একটা করিয়ে দেবো, তোমরা 2টো বাড়িতে করে আমাকে পরের দিন দেখাবে, যেটা বলবে সেটা দেখাবো। তাহলে একের দাগে 4-এ যাবো এবার। দেখো তাহলে 1-এর 4-এ কি বলছে দেখে নি আমরা। তাহলে 1-এর দাগে 4 তোমরা করতে বললে কি আছে ইকুয়েশন, x স্কয়ার মাইনাস √3x, x স্কয়ার মাইনাস √3 ইন্টু এক্স, এক্সটা কিন্তু রুটের বাইরে। আচ্ছা, -6 ইকুয়ালস টু 0। এইটার কি কি মান বলা আছে বীজে বানানোর জন্য, -√3 আর একটা হচ্ছে 2√3, তাই তো? এই দুটো বীজ হচ্ছে কিনা দেখতে হবে আমাকে, তাই তো? তাহলে প্রথম যা নিয়ম ছিল, তাহলে আমরা প্রথম কাজ কি করব, x ইকুয়ালস টু -√3, এই যে প্রথমটা বসিয়ে পাই। তাহলে এটা বসিয়ে দিই, দেখি কি আসে। হলো, তাহলে x এর জায়গায় ওটা বসাবো তো, তাহলে বসিয়ে দিই x স্কয়ার, তার মানে -√3 তার হোল স্কয়ার, এই হয়ে গেল x স্কয়ার, মাইনাস √3 ইন্টু এক্স, এক্স মানে কত, -√3। এই দেখো √3 ইন্টু এক্স, এক্স এর জায়গায় কত বসবে, -√3। আচ্ছা, -6 ইকুয়ালস টু 0 যেমন ছিল। তাহলে চলো একে স্কয়ার করে ফেলি, তাহলে মাইনাস স্কয়ার প্লাস হয়ে গেল 3 এর √3 স্কয়ার মানে কত, 3, তাই তো? আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস, √3 আর √3 গুণ করলে কত, 3, -6 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 3 আর 3 যোগ করলে কত, 6, 6 - 6 হয়েছে। তাহলে এখানে লিখবো আমরা ব্র্যাকেটে যা সত্য হলো। তাহলে এটা সত্য হলো তো, 0 ইকুয়ালস টু 0 তো, তাহলে সত্য তো। তাহলে এটা কি লিখবো, অতএব -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ, বা সমীকরণের একটি বীজ। প্রদত্ত আর লেখার দরকার নেই, সমীকরণের একটি কি বীজ। এই হয়ে গেল, হলো, ক্লিয়ার হয়েছে? চলো একইভাবে আমরা বসাবো কত, 2√3 বসাবো এবার, তাই তো? আর একটা চেক করতে বলেছে, তাহলে আমরা আবার লিখবো, আবার x ইকুয়ালস টু কত, 2√3 বসিয়ে পাই। হ্যাঁ, ধনঞ্জয় এইটা ভালো করে মুখস্থ করেছে, বসিয়ে পাই, ও বলে দিচ্ছে আমাকে। হ্যালো, তাহলে চলো বসিয়ে দিই, তাহলে কত, 2√3, তাহলে x স্কয়ার মানে কত, 2√3 তার হোল স্কয়ার, তারপরে কত, -√3 ইন্টু কত, 2√3, এই যে x এর মান 2√3, -6 যেমন ছিল ইকুয়ালস টু 0 যেমন ছিল, দেখে নাও। ঠিক আছে, চলো গুণ করে ফেলি। তাহলে 2 স্কয়ার মানে কত, 3 স্কয়ার মানে √3 স্কয়ার মানে কত, 4 আর 3 গুণ করলে কত, 12, তাহলে এটা হবে 12। এইটাকে স্কয়ার করলে, যদি ডান পাশে দেখাতে বলো দেখিয়ে দেবো, এই যে 2√3 তার স্কয়ার, তাহলে 2 স্কয়ার 4 ইন্টু √3 স্কয়ার 3, 4 আর 3 গুণ করলে 12, বোঝা গেল? আচ্ছা, এখানে হচ্ছে কত দেখে নি, 2, আর √3 গুণ করলে কত, 3, তাহলে 2 3 কত, 6, তাহলে এখানে 6 আর -6 ছিল ইকুয়ালস টু 0। তাহলে দেখো 12 থেকে 6 বাদ দেবো, আবার 6 বাদ দেবো, তাহলে 0ই তো হবে, তাহলে 0 ইকুয়ালস টু 0। তাহলে যা সত্য
হলো, তাহলে এটাও লিখবো অতএব 2√3 সমীকরণের একটি বীজ, সমীকরণের একটি কি বীজ। এই হয়ে গেল তো অঙ্ক শেষ। চলো 4-এর দাগে একটা অঙ্ক করে দিই, কথা বন্ধ করো এবার। তাহলে 4-এর আমরা একটাই অঙ্ক করব, 1-এর অঙ্কটাই করি। 4-এর দাগে সমাধান, হ্যাঁ করুক। 4-এর দাগে সমাধান করব আমরা, ঠিক আছে? কি বলেছি তাহলে দেখো সমাধানে কি বলছি দেখো, আমাদের সমাধান মানে এক্স এবং ওয়াই যে চলরাশি থাকবে বা যে সেটা পি থাকতে পারে, এ থাকতে পারে, যে চলরাশি থাকবে সেই চলরাশির মান বের করতে হবে। তা আমরা 1-এর দাগে যে অঙ্কটা আছে খুব সহজ অঙ্ক, এই অঙ্কটা করে দেব, বাকি অঙ্ক তোমরা একবার দেখে আসবে, পরের দিন আমরা এই 2 নম্বর চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে কি আছে দেখো, 3y² - 20 ইকুয়ালস টু কত আছে বলো, 160 - 2y², এই অঙ্কটা আছে, বোঝা গেল? তাহলে এইটাকে আমরা সলভ করব। তাহলে সলভ করতে গেলে কি, এই অঙ্কটা যে আছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি চলরাশি গুলোকে একদিকে করব, কনস্ট্যান্ট গুলোকে একদিকে করব, যা আমরা ছোটবেলায় শিখে এসেছি। তাহলে আমরা কি করব, 3y² এপারে ছিল রাখলাম, ওপার থেকে 2y² মাইনাস ছিল এপারে আনলাম, তাহলে প্লাস 2y²। আচ্ছা ওপারে ছিল 160 আর এখান থেকে 20 ওপারে গেলে কত হবে, প্লাস 20, মাইনাস 20 ছিল ওপারে গেলে কি হবে, প্লাস 20। তাহলে চলো যোগ করে ফেলি, তাহলে 3 2 5, তার মানে 5y², আর এটা করলে কত হচ্ছে 180, হলো? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y² ইকুয়ালস টু কত, 180/5, এই যে 5 গুণ ছিল ওপারে গেলে কি হবে ভাগ, চলো কাটাকাটি করে দিই, তাহলে 5 3 15, 30, 5 6 30, তার মানে আমরা পেলাম 36। তার মানে এখান থেকে y এর ভ্যালু কত আসবে না √36, তার মানে তার আগে প্লাস মাইনাস হয় জানো নিশ্চয়ই, রুট করলে, তার মানে কত হবে +/6, হলো? তার মানে y এর ভ্যালু প্লাস হতে পারে, +6 অথবা -6। তাহলে উত্তর লিখবো এবার, অতএব প্রত্যেকটা অঙ্কের নিচে এরকম লিখতে হবে, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু একটা 6 আর একটা -6, এই উত্তর হয়ে গেল, বোঝা গেল? তাও বলে রাখি, এই যে 4-এর দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 4-এর দাগে যতগুলো অঙ্ক আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক থাকে, হ্যাঁ ওয়াই হবে একদম, এক্স লিখেছে, হ্যাঁ 20টার মধ্যে উদাহরণে কিছু আছে, তবে 20টা আগে ভালো করে করো, ঠিক আছে? এর মধ্যে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় থাকে বাবা, বোঝা গেল? তাই ভালো করে এখানে এই অঙ্কগুলো, সমাধানের অঙ্কগুলো, 4-এর দাগের অঙ্কগুলো করতে হবে, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করতে হবে, কোনো একটা অঙ্ক বাদ দিলে হবে না, এবং এর উদাহরণও কিছু অঙ্ক করতে হবে। 3 নম্বরের বীজগণিত সব বড় কোশ্চেন 3 নম্বর, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে বাকি হোমওয়ার্ক তোমরা কিন্তু কি কি করে আসছো, তাহলে 1-এর দাগে 2টো, ঠিক আছে, আর 2 3 যদি পারো করে আসবে, কোনো অসুবিধা নেই, পরের দিন আমি দেখাবো, আর 4-এর দাগে যতটা পারবে করে আসবে, বোঝা গেল?